আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে 4 উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এদিকে গণভোটের দাবি জাতীয় নির্বাচনের আগে করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজকে পিআর নিয়ে কেউ রাজপথে একটু আন্দোলন বা কর্মসূচি দিয়েছেন, যা দেওয়ার মধ্যে পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা এটাকে কোনো ধরনের নেগেটিভলি দেখতে চাই না। মানুষ জানমেলা কাকে ভোট দিচ্ছে এবং কে নির্বাচিত হচ্ছে, কাকে কোন পলিটিক্যাল পার্টি নির্বাচিত করছে, অর্থাৎ জনগণ যখন সরাসরি দেখে ভোট দিচ্ছে সেইটা কি বেশি ভালো, না প্রার্থী পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারকরা তাদের প্রার্থীগুলোকে জনগণ জানলো না, তাদেরকে তারা ঠিক করে দিল যে ঠিক আছে আমাদের এই 25 জন, আমাদের 20 জন, আমাদের 30 জন, অর্থাৎ আপনি ক্ষমতাটা গেল কুক্ষিগত করলেন। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন, এর যে প্রস্তুতি, এটা মানে সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়। মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার দাবি, তারা প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। সকালে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ 5 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের 1 বা 2 কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন নিপীড়নের বিচারের দাবিতে রাজধানীতে যুগপৎ আন্দোলন করেছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। গাবতলী থেকে ফার্মগেট, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় মানববন্ধনে অংশ নেন জামায়াত নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনের বিশেষ দলের লোক নিয়োগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের ব্যাপারেও গণভোটের দাবিও জানান তিনি। একই দাবি জানান অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে নির্বাচন কমিশন অন্য প্রতীক বরাদ্দ করে এনসিপিকে নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলার গুরুত্ব উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুতির জন্য আগামী 20 অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশন বৈঠক করবে বলেও জানান সচিব। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে ঐক্যমত কমিশনের সুপারিশ এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান আক্তার আহমেদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত
প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর মহাপরিচালক ডক্টর কু দং ইউ। আজ ইতালির রাজধানী রোমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন আশ্বাস দেন। FAO এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইট লাইনে কু দং ইউ ডক্টর ইউনুসের সাথে দেখা করেন। বৈঠকের শুরুতে ডক্টর কু দং বাংলাদেশকে উচ্চ সাফল্য অর্জনকারী দেশ হিসেবে আখ্যায়িত করেন। একই সাথে তার সংস্থা বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা উদ্ভাবন এবং সাউথ সাউথ কোঅপারেশনের মাধ্যমে সহযোগিতার কথা জানান। বৈঠকে খাদ্য উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারবো কিনা সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট। দুর্নীতিগ্রস্ত কাউকে জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিতে পারলেই দেশে দুর্নীতি দমনে বড় পরিবর্তন আসবে। সকালে দুদক কার্যালয়ে রিপোর্টার এগেইনস্ট করাপশন র্যাকের সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালায় দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ মানুষদের সামনে আনা দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য পেলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাধারণ অপরাধী কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য দুদকের কাছে সবাই সমান। হাসিনার সরকারের আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চায় না, শুধু চায় ন্যায় বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে, তখন ট্রাইব্যুনালের বাইরে মাজার কেটে অনুষ্ঠিত মানববন্ধনে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবার ও স্বজনদের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি এই দাবির পাশাপাশি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরও গুম হওয়া পরিবারের সদস্যদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। গুমের অভিযোগে অনেকগুলো মামলা হয়েছে, ট্রাইব্যুনাল মাত্র 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের, প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শত শত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। তবে সোমবার রাত থেকেও অনেক শিক্ষক কর্মচারী অবস্থান নিয়েছিলেন। তারা সেখানেই রাত্রি যাপন করেন। 3 দফা বাস্তবায়নে প্রজ্ঞাপন নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও কর্মচারীরা। তারা জানান, সরকারের তরফে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীরা জানান, ধৈর্য ধরে আন্দোলন করছেন, দাবি আদায় করেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ কি অবস্থা? সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রার যে কর্মসূচি সেটি বিকেল 4টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আশা করছেন এই 4টার মধ্যেই সরকার প্রজ্ঞাপন জারি করবে। তাদের যে 3 দফা দাবি নিয়ে তারা এই রাজপথে নেমেছেন, খুব জানিয়েছেন যে এই যে 3 দফা দাবি নিয়ে যে আন্দোলন করছেন, এই 3 দফাটি অর্থাৎ তাদের যে বাড়ি ভাড়া 20% বাড়ানো এবং চিকিৎসা ভাতা যে 1500 টাকা, উৎসব ভাতা যে 75% বাড়ানো,
এটি দুই পক্ষ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কেন সেটি বাস্তবায়ন করা হচ্ছে না, বিলম্ব হওয়ার কারণেই তারা রাজপথে নেমেছেন। যেহেতু তারা বলছেন সরকারি ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে, তারা এই 3টি দাবি মানবেন, কিন্তু কেন মানছেন না, অবশ্যই কেন গড়িমসি করছেন, কোনো ধরনের দুরভিসন্ধি কোনো কিছু আছে কিনা সেটি তারা আশঙ্কা করছেন, এই জন্যই তারা রাজপথে নেমেছেন। এবং আজকের যে কর্মসূচি তারা দিয়েছিলেন এটি কঠোর কর্মসূচি, সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রী এবং তারা ঘেরাও করবেন। এবং কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, তাদের সঙ্গে কথা বলেছে, অনুরোধ জানিয়েছেন যে যেহেতু সরকার ইতিবাচক, তারা বলছেন যে তাদের এই দাবিগুলো তারা মেনে নেবেন, তারা যাতে সচিবালয়ের উদ্দেশ্যে না যান, কেননা এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অর্থাৎ ভিন্ন খাতে যাতে এই প্রভাবিত করা না হয় আন্দোলনটাকে, ইস্যু তৈরি করে এই যে আন্দোলনটি। এই জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা এখানেই থাকেন এবং অবশ্যই এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন বলছেন এখন যদি স্থগিত করা হয়ে থাকলেও 4টা পর্যন্ত তারা দেখবেন এবং তাদের যে কর্মবিরতি অর্থাৎ যারা যে কর্মবিরতির মধ্যে রয়েছেন অর্থাৎ তারা ক্লাসে ফিরে যাচ্ছেন না, টানা 2 দিন ধরে যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন না, এটি তারা চলমান রেখেছেন এবং বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। এবং যে যৌক্তিক দাবি, শিক্ষকদের এই যৌক্তিক দাবিটা কেন তারা মানছেন না এবং শিক্ষকদের প্রতি কেন বৈষম্য করা হচ্ছে, সেই ক্ষোভ হতাশা ব্যক্ত করেছেন আন্দোলনরত এখানকার শিক্ষকরা। জানছিলাম শিক্ষকদের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল। এ লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর সম্বলিত ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। 27,000-এর বেশি ভোটারের অধিকাংশ যেহেতু ভোট দিতে শহর থেকে ক্যাম্পাসে আসবেন, তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল 5টি অনুষদের মোট 60টি কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটারদের কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য মোতায়েন থাকবে। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে 16 অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। টা পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার, প্রত্যেকটি পয়েন্টেই আমরা প্রক্টর অফিসের তত্ত্বাবধানে ম্যান পাওয়ার ডেপ্লয় করেছি এবং সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে আমরা 4 জনকে বলছি, 4 জন ম্যাজিস্ট্রেটকে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে। এই মুহূর্তে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফুয়াদ, কাল তো ভোট গ্রহণ, তো প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ মহসিন, আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সকলের মধ্যে একটি উৎসবমুখর অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আজকে চাকসু নির্বাচনকে ঘিরে নির্বাচনী যে কমিশন রয়েছে সেই কমিশনার আমাদেরকে জানিয়েছেন নির্বাচনকে ঘিরে সমস্ত ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছেন এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের টহল দিচ্ছেন। সেই সাথে আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকের যে ভোট রয়েছে সে ভোট 5টি অনুষদের মধ্যে 60টি গোপন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। সেই সাথে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে, যেখানে ভোট প্রদান ব্যতীত বাকি সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মোট 14টি স্থানে বড় বড় এলইডি স্ক্রিনে দেখানো হবে। সেই সাথে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন এবারের যে ব্যালট পেপার রয়েছে সেটি স্ক্যানিং এর মাধ্যমে ভোট গণনা পদ্ধতি সম্পন্ন করা হবে এবং এক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগতে পারে, মোটামুটি 7 ঘন্টার কথা বলেছেন তারা। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেলের পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটি 7 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকাল নাগাদ তারা ফলাফল প্রকাশ করতে পারবেন যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি না সৃষ্টি হয়। সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন পরিস্থিতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন শৃঙ্খলা সহ সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। জানছিলাম চাকসু নির্বাচনের খবর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ রাত 12টায় শেষ হচ্ছে। শেষ দিনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। বেলা 11টার দিকে সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ প্রচারণার শেষ দিন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শোয়েবের কাছে। শোয়েব, আজ রাতে তো প্রচারণা শেষ হচ্ছে, তো প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? শাওন যেমনটি বলছিলেন, আসলে আমরা সকাল থেকেই ক্যাম্পাসে এসে দেখলাম যে আজকে যেহেতু সর্বশেষ প্রচারণা, আমাদের শুরু থেকে সকাল থেকে দেখলাম যে ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্র দলের দুইজন ভিপি প্রার্থী কোলাকুলির মাধ্যমে আসলে এখানে প্রচারণা শুরু করে। তো আমরা ক্যাম্পাসে সারা ক্যাম্পাস ঘুরে যখন দেখলাম শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আমেজ শুরু হচ্ছে যে আগামী 16 তারিখ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীদের বিবেচনা করবেন। তো আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমরা যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলে দেখেছি, তারা বললো যে তাদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া আমাদেরকে আরএমপি কমিশনার জানিয়েছেন যে তাদের ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার স্বার্থে 2000 পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমরা যখন বিভিন্ন কক্ষগুলোতে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন বুথগুলোতে আমরা দেখলাম যে সিসিটিভি ফুটেজের আওতায় সবগুলোকে নিয়ে আসা হয়েছে। এছাড়া ফল প্রকাশ থেকে শুরু করে ভোট গণনা সবকিছু একদম সিসিটিভি আওতার মধ্যেই থাকবে। তো আমরা যখন প্রার্থীদের সঙ্গে কথা বলে দেখলাম যে তারা বললো যে এক ধরনের আমেজ, তারা শিক্ষার্থীদের এক ধরনের আমেজ পাচ্ছে এবং শিক্ষার্থীরা খুবই উদ্গ্রীব যে তারা তাদের নেতা নির্বাচন করতে চাচ্ছে আর কি। তো শাওন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জানছিলাম রাকসু নির্বাচনের খবর। রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, এখনো কি আগুন জ্বলছে আর আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কিছু জানতে পেরেছেন কি? জি, যেমনটি বলছিলেন, রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় আজ সকাল 11:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে আলম কেমিক্যাল নামে একটি কারখানায়। মূলত এটি রাসায়নিক একটি কারখানা যেখানে কেমিক্যাল উৎপাদন করা হয় এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, হঠাৎ 11:30টা নাগাদ তারা বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে তারা পান যে গ্রামের মধ্যে যে রাসায়নিক দাহ্য পদার্থগুলো ছিল সেটি একে একে বিস্ফোরিত হতে থাকে এবং এই বিস্ফোরণের ফলে পাশের একটি গার্মেন্টস কারখানা সেটিতেও কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। প্রথম অবস্থায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরবর্তীতে আরো 6টি ইউনিট সহ মোট 8টি ইউনিট কাজ করছে এবং বর্তমানে যদি আপনাকে জানিয়ে রাখি, পাশের যে ভবনে আগুন লেগেছিল সেটি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এখন পর্যন্ত মূল যেটি আগুনের সূত্রপাত যেখানে ঘটেছে কেমিক্যাল কারখানা, সেটি এখনো কিন্তু আগুন পুরোপুরি নিভানো যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে যারা কাজ করছে ফায়ার সার্ভিস যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু এটি একটি কেমিক্যাল কারখানা, রাসায়নিক পদার্থ থাকায় এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বা নেভাতে আরো সময় লাগবে এবং উদ্ধার অভিযানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে আমরা ভেতরের অবস্থা জানার চেষ্টা করছিলাম। তারা যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি একজনকে আহত অবস্থায় তারা বের করে নিয়ে এসেছে এবং ধারণা করা হচ্ছে ভেতরে কেউ থাকলেও থাকতে পারে, যদি এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং আপনাকে জানিয়ে রাখি, এই আগুনের সূত্রপাতের পরপরই কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যৌথ বাহিনীর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছে, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখানে কাজ করছে, যাতে করে উৎসুক জনতা আগুন নেভানোর কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। জানছিলাম রূপনগরের শিয়ালবাড়িতে আগুনের সর্বশেষ খবর।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত 20তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 5 দিনব্যাপী এই মেলা আগামী 18 অক্টোবর শেষ হবে। মেলায় মোট 48টি ফার্নিচার কোম্পানির 278টি স্টল জায়গা পেয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, এবছরের শেষ নাগাদ বা নতুন বছরের শুরুতে দেশের বিনিয়োগ পরিবেশ অনুকূলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুশীলন সহ সুযোগ সুবিধা প্রদানে অসহযোগিতার জবাব হংকংকে মাঠেই দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ মাঠের উদ্বোধনের পর একথা বলেন বাফুফে প্রধান। সকালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠের আর্টিফিশিয়াল টার্ফ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপর মতিঝিল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ মাঠ উদ্বোধন করেন তাবিত। হোস্ট নেশন আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে আচরণ করেছে বা অবস্থাপনা আমাদের পরিষদ দিয়েছে, আমি মনে করি সেটার বেস্ট জবাব দিতে হবে। আজকে খেলা জিতে অন্য কোথাও কমপ্লেন না করে, আমি বিশ্বাস করি যে আজকে খেলা আমরা জিতবো, জিতে আমরা হোস্টেসকে দেখিয়ে দিব যে এইসব অপকৌশলে কোনো লাভ হবে না। আমাদের টিমের সাথে যখনই আমরা বিদেশ যাই, আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতেও কিন্তু শিলংয়ে আমরা অত ভালো ফেসিলিটি আমরা পাই না। সবকিছুর ক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের মন মানসিকতা খুব স্ট্রং আছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।